করোনা পরিস্থিতি মোকাবিলা করে বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় জানালেন মন্ত্রী। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে বস্তিতেও টিকা দান শুরু। রাজধানীর মোহাম্মদপুরে ৫ শতাধিক ভবনে গ্যাসের অবৈধ সংযোগ, মামলা দেওয়ার পরও প্রভাব খাটিয়ে দেয়া হচ্ছে লাইন, তিতাসের অভিযান। এবং দ্বিতীয় দিনেও অনুশীলনে পাকিস্তান ক্রিকেট দলের পতাকা উত্তোলন। বিসিবি প্রতিক্রিয়া না দেখানোয় ক্ষুব্ধ সাবেকরা, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি এশা হোসেন। উন্নতি হয়নি বেগম জিয়া শারীরিক অবস্থার, সিসিইউতে আছেন পর্যবেক্ষণে। এ অবস্থায় বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আবারও আবেদন জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিলে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার কিছু হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে। বেগম জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মাহফিলে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা। এ সময় মির্জা ফখরুল বলেন, বেগম জিয়া গুরুতর অসুস্থ, কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক, কারণ তার যদি কিছু হয়ে যায় তোর সমস্ত দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই বহন করতে হবে। মানবিক বিবেচনায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে অনুমতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অনেক ধরনের অসুখের এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুষ্ঠু চিকিৎসা করতে হয়, মানবতার স্বার্থে তাকে বাইরে চিকিৎসা করবার সুযোগ দেওয়া হোক। মাহফিল শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আইন অনুযায়ী হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে বিদেশ যেতে দেওয়ার সুযোগ নেই বলে সংসদে আবারও জানালেন আইনমন্ত্রী। তার মতে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন নিষ্পত্তি হয়ে গেছে। সকালে সংসদে পঞ্চদশ অধিবেশনে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন। ওনার সাজা স্থগিত করে ওনাকে মুক্তি দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে এই নির্দেশ দিয়েছে। দ্য বুক ইজ দেয়ার, 400 401 ইজ দেয়ার, 401 সাবসেকশন 1 টু সাবসেকশন 6 ইজ দেয়ার। ওনার যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। আইনমন্ত্রী সংসদে স্পষ্ট করেন, খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে তাকে নতুন করে আবারও আবেদন করতে হবে। একটা নিষ্পত্তিকৃত দরখাস্তের উপরে আর কোনো অর্ডার দেওয়া যায় না। মাননীয় স্পিকার, উনি বলতে মিসেস খালেদা জিয়া যদি আবারও জেলখানায় গিয়ে আবারও অ্যাপ্লাই করেন, তখন আমরা বিবেচনা করব। কিন্তু যেই অবস্থায় আছেন সেই অবস্থায় এই ৪০১ ধারায় এই কোনো পদক্ষেপ নতুন করে বিবেচনার কোনো সুযোগ নাই। বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও সংসদকে অবহিত করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। যদি আমি যা বলেছি তার যদি কোনো তারতম্য হয়, উনি আসুক, আই এম রেডি ফর অ্যানাদার ডিবেট। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, সবার জন্য ভ্যাকসিন নিশ্চিতে এবার বস্তিবাসীদের টিকা দেয়া শুরু। প্রথম দিন রাজধানীর করাইল বস্তিতে টিকা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় এই বিশেষ কার্যক্রম। আগে থেকে নিবন্ধিত না হলে আছে স্পট রেজিস্ট্রেশনের ব্যবস্থা। টিকা পেয়ে খুশি বাসিন্দারা। লক্ষ্য সব শ্রেণী পেশার মানুষকে টিকার আওতায় এনে কোভিড থেকে সুরক্ষা নিশ্চিত করা। তাই সরকারের বিশেষায়িত টিকাদান কর্মসূচি এবার বস্তির বাসিন্দাদের জন্য। মঙ্গলবার সকাল থেকেই বুথে বুথে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, উপচে পড়া ভিড়। রাজধানীর করাইল বস্তিতে কোভিড টিকা দেওয়া হয় 25টি বুথে। জানতে পারছি ঘরে ঘরে গিয়েছে 3 বয়সের পোলাপান গিয়া স্লিপ লাগছে যে আপনারা এরকম সুই দিবেন নাকি, দিলে মারে আসবে, তো আমরা স্লিপ দিই, স্লিপ রাখেন। এতদিন দূরে ছিল এই কারণে দিতে পারি না, আর এখন কাছে বসে ভালোই লাগতেছে, তাড়াতাড়ি আসতে পারছি।
প্রচলিত অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় টিকা পাওয়ার বিষয়ে সংশয়ে ছিলেন অনেক বস্তিবাসী। তবে বিশেষে কর্মসূচিতে প্রয়োজন পড়েনি আগে থেকে নিবন্ধনের। জাতীয় পরিচয়পত্র না থাকলেও জন্ম সনদ নিয়ে এলেই তাৎক্ষণিক নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে পারছেন বস্তির বাসিন্দারা। সহজ প্রক্রিয়ায় টিকা নিতে পেরে সবার মধ্যেই উচ্ছ্বাস, স্বস্তি। আমার কাছে অনেক সহজ হয়েছে। মানে আমার তো মনে করেন জন্ম নিবন্ধনের কাগজ ছিল, আইডেন্টি কার্ড ছিল না, তো যার কারণে আমি আতঙ্কের ভিতরে ছিলাম যে আসলে আমি দিতে পারবো কিনা। এতদিন টিকা দেয়নি, আমার ভোটার কার্ড ছিল না কো, সেজন্য আমার টিকা দেওয়া হয়নি। এখন আজকে জন্ম নিবন্ধন দিয়ে টিকা দিচ্ছে, সেজন্য টিকা দিতে আসছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে বস্তির বাসিন্দাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৫ লাখ ডোজ। পরবর্তীতে বাড়ানো হবে এ সংখ্যা। আজকে আমরা এখানে ব্যাপকভাবে টিকাদানের কর্মসূচি শুরু করেছি। আজকে 15,000 টিকা আমরা 25টা বুথের মাধ্যমে 15,000 টিকা আজকে আমরা দেব। কর্মজীবী যে সকল মানুষ আছেন তাদের জন্য আমরা শুক্রবার, শনিবার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। নীতি নির্ধারকরা বলছেন ধাপে ধাপে বিশেষ কর্মসূচির আওতায় আসবে রাজধানী সহ সারা দেশের বস্তির মানুষ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবিলা করে আগামী বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দুপুরে চাঁদপুরে একথা বলেন তিনি। এদিকে বিভাগীয় ও জেলা শহরে চলছে এইচএসসি পরীক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। এতে খুশি শিক্ষার্থীরা। প্রতিনিধি রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শিক্ষার্থীদের লম্বা লাইন দেখে বোঝা যায় করোনা টিকা নিয়ে আগ্রহ আছে সবার মাঝেই। পরীক্ষার আগে টিকা নিতে পেরে খুশি তারা, স্বস্তিতে অভিভাবকরাও। আমরা যে এই টিকাটা যে নিতে পেরেছি এখন আমাদের সুরক্ষিতভাবে আমি মনে করব। টিকা গ্রহণ করেছি তো আমার মনে হচ্ছে এখন থেকে আমরা সুরক্ষিত এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবো। এখন থেকে আমরা সামনে এইচএসসি পরীক্ষার মধ্যে সুরক্ষিতভাবে অংশগ্রহণ করতে পারবো। লাস্ট মোমেন্টে এসেও আমরা ভ্যাকসিন দিতে পারছি, এটাই অনেক ভালো লাগছে। সেফলি পরীক্ষা দিতে পারবো, এটার জন্য ভালো লাগছে। অনলাইনে নিবন্ধন ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাঠানো তালিকা অনুযায়ী টিকা দেওয়া শুরু হয়েছে শিক্ষার্থীদের। তবে তালিকা অনুযায়ী নিবন্ধন করতে হচ্ছে কেন্দ্রে গিয়েই। রেজিস্ট্রেশন কার্ড নিয়ে তাদের আসার জন্য প্রিন্সিপাল স্যারদেরকে নির্দেশনা দিয়েছি। তারা নির্ধারিত টাইমে এবং আমাদের শিডিউল করা হয়েছে 9টার থেকে 12টা, 12টার থেকে 2টার থেকে 2:30টা পর্যন্ত শিক্ষার্থী ধারাবাহিকভাবে আসতেছে এবং এই ফাইজারের টিকা তারা নিতেছে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের প্রথমে টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদেরও এর আওতায় আনা হবে বলে জানায় স্বাস্থ্য বিভাগ। শুধুমাত্র এইচএসসি পরীক্ষার্থী যারা তাদেরকেই অগ্রাধিকার ভিত্তিতে ফাইজার টিকার কর্মসূচির অন্তর্ভুক্ত করব। পরবর্তী পর্যায়ে স্কুল পর্যায়ের বাচ্চাদের অর্থাৎ 12 থেকে 17 বছর বয়সী বাচ্চাদেরকেও আমরা এই টিকা কার্যক্রম ফাইজার আওতায় নিয়ে আসব। এদিকে করোনা পরিস্থিতি মোকাবিলা করে বছরের শুরুতে শ্রেণীকক্ষে ক্লাস পুরোপুরি সম্ভব নয় বলে জানালেন শিক্ষামন্ত্রী। আমাদের দেশে প্রত্যেকটি শ্রেণীকক্ষেই কিন্তু আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক এবং প্রতিটি ক্লাস কক্ষে যদি আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে বসাতে যাই তাহলে আমাদের ওই এখনও পুরো ক্লাস একদম প্রতিটি শ্রেণীর সকল ক্লাস নেওয়া সেটি এখনো সেভাবে সম্ভব হবে না। এইচএসসি পরীক্ষার পর শুরু হবে দ্বিতীয় ডোজ টিকা দেয়া। আহসানুল করিম, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। মোংলা বন্দরের পশুর চ্যানেলে 600 টন কয়লা নিয়ে কার্গো জাহাজ ডুবি। নিখোঁজ 3 নাবিককে উদ্ধারে কাজ করছে কোস্ট গার্ড। অনুমতি ছাড়া ভিনদেশের পতাকা টাঙানো বাংলাদেশের আইনের পরিপন্থী, যার জন্য সর্বোচ্চ 1 বছরের সাজা হতে পারে বলে পতাকা বিধানে উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে মামলা করলে পাকিস্তান এই শাস্তি পেতে পারে বলে জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। টানা দ্বিতীয় দিনের মতো পাকিস্তানের পতাকা টাঙিয়ে খেলার পরও বিসিবির নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক ক্রিকেটাররা। সময়টা 1980 সাল। বাংলাদেশে 2 দিনের ম্যাচ খেলতে আসেন ইমরান খান, জাভেদ মিয়াঁদাদ, আব্দুল কাদিরদের সমন্বয়ে গড়া তখনকার বিশ্বের অন্যতম সেরা দল। চট্টগ্রাম বিমানবন্দরে নেমে সালামের বিপরীতে উত্তর দেন নমস্তে পাকিস্তানের এক ক্রিকেটার। খবরের কাগজে তা প্রকাশের পর ফুঁসে ওঠে সারা দেশ। ম্যাচের দ্বিতীয় দিনই দর্শকদের তাণ্ডবে ম্যাচ পণ্ড হয়। আহত হন জাভেদ মিয়াঁদাদ ও ইকবাল কাসিম। গ্রেপ্তার হন প্রায় 40 জন। 4 দশক পর পাকিস্তান আবারও পুরনো রূপে অনুমতি ছাড়া মিরপুরে পতাকা টাঙিয়ে অনুশীলন করলেন, যা কিনা সম্পূর্ণ রাষ্ট্রীয় আইনের পরিপন্থী। আছে শাস্তির বিধানও। দুটো দেশের পতাকা উত্তোলন করতে হয়, সেক্ষেত্রে বাংলাদেশের পতাকাটি প্রথমে উত্তোলন করতে হবে,
এবং নামাইবার ক্ষেত্রে বাংলাদেশের পতাকাটি শেষে নামাইতে হবে এবং দুই দেশের পতাকাই সমান আয়তনে হবে। পাকিস্তান যেভাবে মাঠের মধ্যে কোনো অনুমতি ব্যতীত তাদের পতাকাটি উত্তোলন করেছে, সেটি আমাদের সার্বভৌমত্বের প্রতি তারা একটি অসম্মান, মর্যাদা হানিকর আচরণ করেছে এবং পাকিস্তানের এই জন্য ক্ষমা চাওয়া উচিত। 4 দশক আগে সেই ম্যাচ খেলা 11 জন ক্রিকেটারের একজন জিএস হাসান তামিম পাকিস্তানের ক্রিকেটারদের সেদিনের অদ্ভুতপূর্ণ আচরণের কথা জানালেন। চারপাশে পতাকা টানিয়ে খেলার ঘটনায় বিসিবির নীরব ভূমিকায় ক্ষোভ ঝাড়লেন। কোনোভাবেই গ্রহণযোগ্য না। এটা কিভাবে হলো, কেন হলো, এটা বোর্ড দেখলো না, বোর্ডের কর্মকর্তারা আছেন তারা দেখলো না। ইংল্যান্ড দল এসছে, নিউজিল্যান্ড এসছে, তারপরে অস্ট্রেলিয়া এসছে, তারা তো চারিদিকে পতাকা তুলে প্র্যাকটিস করেনি। সো এখানে কেন তারা করবে? বিজয়ের মাসের ঠিক মাসখানেক আগে পাকিস্তানের এমন আচরণ স্বাধীন দেশে কিসের ইঙ্গিত দেয় তা নিয়ে নানা সমালোচনা হলেও বিসিবি থেকে এখনও পাওয়া যায়নি কোনো সদুত্তর। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এ যেন রীতিমতো পুকুর চুরি। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর আবাসিক এলাকায় 5 শতাধিক বাসায় গ্যাসের অবৈধ সংযোগ। তিতাস বলছে এর আগে 3বার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, তবুও প্রভাবশালীদের ছত্রছায়ায় বারবার সংযোগ দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগের দায় নিতে রাজি নয় হাউজিং কর্তৃপক্ষ। রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর আবাসিক প্রকল্প। এই আবাসিক এলাকায় 5 শতাধিকের বেশি ছোট বড় ভবন রয়েছে। টিনশেড ভবনের বাসিন্দাদের গ্যাস সংযোগ বাবদ গুনতে হয় 500 টাকা, আর বিল্ডিংয়ের বাসিন্দাদের গুনতে হয় 975 টাকা। তবে আশ্চর্যের বিষয়, প্রতিটি ভবনই চলছে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এই আবাসিক এলাকায় অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বিচ্ছিন্ন করা হয় মূল ফটকের রাস্তায় স্থাপন করা অবৈধ পাইপলাইন। এ সময় ভবন মালিকরা ক্ষোভ জানান, অভিযোগ করেন তিতাসের কর্মকর্তাদের ম্যানেজ করেই নেওয়া হয়েছে সংযোগ। উচ্চ লেভেলের যে কর্মকর্তাগুলো আছে তাদের ম্যানেজ করে, এই যে বাড়ির মালিক সমিতির লোকজন আছে এরা ম্যানেজ করেই তাদেরকে আবার লাইনগুলো সংযোগ করে। অনেক টাকা নেয়, একটা লাইন দিতে মিনিমাম আপনার 1 লক্ষ 1.5 লক্ষ টাকা নেয়। অভিযানের মুখে দায় নিতে চান না প্রকল্প সংশ্লিষ্টরা। মালিক সমিতি আছে, আপনারা প্লট বিক্রি করছেন, সরকার অনুমোদন দেন, আমরা যদি আইনে নিতে পারি তাহলে আপনাদের সমস্যা কি? এটা নিয়ে আমাদের সাথে ওদের একটু মতানৈক্য আছে আর কি। অবৈধের সাথে আমরা জড়িত না বা এদেরকে আমরা প্রশ্রয় দেই না। এ পর্যন্ত 3বার এই আবাসিক এলাকার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বারবার সংযোগ বিচ্ছিন্ন করার পরও পুনরায় দিচ্ছে কারা, সে বিষয়ে সদুত্তর দিতে পারেনি তিতাস। দেখভালের দায়িত্ব আপনি তো এখানে কিভাবে লাগলে হচ্ছে তো না, এরকম দেখভালের দায়িত্ব এখন রাতের আধারে কখন কি লাগাচ্ছে এদিকে সে দেখা সম্ভব। তারা কিভাবে এটা নেয়, এটা তো খুব উত্তর দেওয়া তো খুব কঠিন। পুরো আবাসিক এলাকায় অবৈধ সংযোগের কারণে মাসে কি পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার, তার সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি তিতাস কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার ছাত্রছাত্রী, সহকর্মী ও ভক্ত অনুরাগীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে দাফন করা হয়। তার চলে যাওয়া বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি বলে জানান ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। সাইফুর রহমান রকির রিপোর্ট। শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আসেন ছাত্রছাত্রীরা। এক নজর দেখতে ভিড় করেন সাবেক সহকর্মী শুভাকাঙ্ক্ষীরা। মঙ্গলবার বেলা 12টার দিকে প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ শেষবারের মতো নেওয়া হয় দর্শন বিভাগে। সেখানে 31 বছর তিনি শিক্ষকতা করেছেন। বিভাগের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানো হয় গুণী এই কথা সাহিত্যিককে। দর্শন বিভাগের একটা অতিমাত্রায় গর্ব এবং অহংকার আছে হাসান আজিজুল হককে নিয়ে। তার যে সঙ্গ, এই সঙ্গ থেকে আমরা বঞ্চিত হব। তার কাজকে এগিয়ে নেওয়ার কর্মসূচিটাই হবে প্রকৃত তার প্রতি শ্রদ্ধা জানানো। ঘণ্টাব্যাপী রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে দেশবরেণ্য এই কথা সাহিত্যিকের মরদেহ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। প্রকৃত ধারার যে সাহিত্য চর্চা, সেই সাহিত্য চর্চাকে তিনি বেগবান করেছেন। 1939 সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জবগ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের পুরোধা পুরুষ। দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। সাহিত্যে অনবদ্য অবদানের জন্য পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক ও স্বাধীনতা পদক। দেশবরেণ্য কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের সৃষ্টিশীল অসংখ্য রচনা, ছোট গল্প ও উপন্যাসের মধ্য দিয়ে তিনি বাঙালির হৃদয়ে 1000 বছর বেঁচে থাকবেন, এমনটাই প্রত্যাশা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাইফুর রহমান রকি,
সময় সংবাদ। কোভিড মহামারীতে বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় এবার টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে জো বাইডেন প্রশাসন। ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে 4টি। এবার করোনা টিকা পরিবহনে বাংলাদেশকে 18টি ফ্রিজার ট্রাক উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশকে কোভিড-19 টিকা কার্যক্রমে যুক্তরাষ্ট্রের চলমান সহায়তার অংশ হিসেবে এসব ফ্রিজার ট্রাক দেওয়া হচ্ছে। এর মধ্যে 4টি ট্রাক স্থানীয় সময় সোমবার হস্তান্তর করা হয় বাংলাদেশে। ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি চিফ অব মিশন উইলিয়াম ডাওয়ার্স ও দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্স জানান, কঠিন এ ভাইরাস জয় করতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে কয়েক দফায় বাংলাদেশকে 1,50,00,000 ডোজ করোনা ভাইরাসের টিকা উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। আরও 1,40,00,000 ডোজ ফাইজারের টিকা দেওয়ার কথা রয়েছে। কোভ্যাক্সের আওতায় এই টিকা দেশে পৌঁছাবে, জানিয়ে আশাবাদী প্রবাসী বাংলাদেশিরাও। গেল বছরে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির চরম অবনতির মধ্যেও টিকা উদ্ভাবন ও বিতরণে সাফল্য দেখিয়ে কোভিড পরিস্থিতি অনেকটাই জয় করেছে বাইডেন প্রশাসন। এরপর মিত্র দেশগুলোকে সহায়তা দেওয়া শুরু করে দেশটি। প্রথম দিকে সে তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও বাংলাদেশ সরকারের কূটনৈতিক সাফল্য ও বাংলাদেশের দিকেও সহায়তার হাত বাড়ায় ডেমোক্র্যাট প্রশাসন। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।